আমি শুধু এইটুকু বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যেখানে আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে শুরু So the ship Abdullah has come alongside the port in Hamria. The Honorable Ambassador of Bangladesh in Dubai is present. The Honorable Consul General, sir, is present. Sir, what's your reaction? How are you feeling? Well, it's a very different feel. All the people from the embassy is here. The Consul General, sir. Sir, how are you feeling? Amazing, it's a great experience. MV Abdullah এখনই আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান। এটা আমাদের জন্য একটি অত্যন্ত সুখের সংবাদ এবং আমরা সবাই খুবই খুশি যে এমভি আব্দুল্লাহ এই সুবর্ণান্দর জলদস্যুদের হাত থেকে রিলিজ হওয়ার পরে আজকে এখন সন্ধ্যা এখন আমরা পুরুদের দেখতে পাচ্ছি, আমাদের নাবিকদের দেখতে পাচ্ছি এবং হপফুলি তারা সবাই সেফ আছে এবং সুস্থভাবেই এখানে পৌঁছেছে। যারা নাবিক আছে তাদের ফ্যামিলির জন্য একটা স্বস্তির বিষয় এবং আমাদের সকলের জন্য, বিশেষ করে যারা মালিক পক্ষ তাদের জন্য এবং যাদের কার্গো রয়েছে এখানে তাদের সকলের জন্য স্বস্তি। বাট অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের নাবিকরা তারা মুক্তি পেয়েছে এবং জাহাজ অক্ষত অবস্থায় তারা এখানে ভিড়ছে। এক অদ্ভুত অনুভূতি। আশা করছি আমাদের এই ধরনের ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা মুক্তি থাকবো, এটাই প্রত্যাশা। Amazing. Everyone present. সবার মধ্যে উচ্ছ্বাস কাজ করছে।
board the vessel very soon, inshallah. শেখ হাসিনার ইচ্ছায় এদেশের আইন প্রয়োগ হয়, সেটা আপনারা দেখেছেন। কিচ্ছু লাগে না, সরকারের সাথে দালালি করলে জেলখানা থেকে আগেই সে ছুটে গিয়ে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে এমপি হয়ে যায়। আর যারা দলের পক্ষে, গণতন্ত্রের পক্ষে থাকে তাদেরকে জেলখানায় পচে মরতে হয়, দীর্ঘদিন অবস্থান করতে হয়, অনেক দিন অবস্থান করতে হয়, মাসের পর মাস, বছরের পর বছর। আপনি দেখেছেন দলের মহাসচিব, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য দুইজন, মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা কেউ নিষ্কৃতি পায়নি। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এদের হয়, মুক্তি মেলেনি। অথচ একেবারে মিথ্যাই শুধু নয়, ডাহা মিথ্যা মামলা সাজিয়ে, ঘটনা সাজিয়ে গ্রেপ্তার করা হয়েছে তারা সহ প্রায় 25-26 হাজার নেতাকর্মীকে। আগেই ছিলেন কর্তৃত্বপরায়ণ, এখন আরও বেশি একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন শেখ হাসিনা। শেখ হাসিনার এই চেপে রাখা অবিচার, অন্যায়, রক্তপাত আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবীতেই এটা নিয়ে ধিক্কার উঠেছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের ব্রিফিংয়ে মিস্টার গিলক্রিস্ট মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগজনক বলেছেন এবং ব্রিফিংয়ের এক পর্যায়ে তিনি বলেছেন, এ পলিটিক্যাল প্লয় টু রিমুভ দি লিডার অব দি অপোজিশন, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এটা বলেছেন, ফ্রম দি ইলেকটোরাল প্রসেস। বেগম খালেদা জিয়া যাতে ইলেকটোরাল প্রসেসে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, এই কারণেই এই ষড়যন্ত্র, এই প্লয়টা করা হয়েছে। ওই যে 111-এ দেশনেত্রীর নামে 4টা মামলা দিয়েছিল আর শেখ হাসিনার নামে 15টি মামলা, কিন্তু যে ক্ষমতার জোর এত বেশি, সেখানে আইন কানুন আদালত কোনো কিছুর প্রয়োজন হয় না। শেখ হাসিনার ভয়ে কম্পমান আইন আদালত প্রশাসন, তারা শেখ হাসিনা যা বলেছে তাই হয়েছে। দেশনেত্রীর নামে মিথ্যা মামলাগুলোর উপর তারা আইনি প্রক্রিয়া সাজা দেওয়া, মিথ্যা মামলা সাজানো করেছে। আর তার নামে যে 15টি মামলা, সেটা একেবারে কাল বৈশাখীর ঝড়ে শেখ হাসিনার হুমকির কাল বৈশাখীর ঝড়ে সেটা আকাশে মিলিয়ে দেওয়া হয়েছে, কর্পূরের মতো এটা মিলিয়ে গেল। বর্তমান ডামি সরকার অভিন্ন হৃদয় বড় বন্ধু হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। মনে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছে। বাংলাদেশের সরকারের সকল অপকর্মের একমাত্র প্রোটেক্টর হিসাবে তারা একমাত্র ভারতকেই মনে করে। তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বদ্ধভূমি বাড়ানো হলেও আওয়ামী নিপীড়ক সরকারকে নিশ্চুপ থাকতে হয়। বন্ধুরা, হিউম্যান স্পিরিট শূন্য বিএসএফের রক্তপিপাসু ভূমিকায় সারা জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায় উৎকণ্ঠিত। বিএসএফের নরহত্যার দায় দখলদার আওয়ামী সরকারের উপরেও বর্তায়। তাদের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে। গতকালও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সীমান্তে রক্তের দাগ যেন শুকাচ্ছেই না। বাংলাদেশি মানুষের রক্তে সীমান্ত সবসময় ভেজা থাকছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেন নির্যাতন আর মৃত্যুর নির্মম খড়গ। তাদের মনে নিত্য জেগে রয়েছে কেবল হত্যার উল্লাস। দখলদার আওয়ামী সরকার বিএসএফের বর্গীর ভূমিকার বিরুদ্ধে টু শব্দ করতে পারে না। ওনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছিল, রিট পিটিশন। সালাউদ্দিন রিগান নামে একজন আইনজীবী দায়ের করেছেন। উনি ইনঅ্যাকশন এবং ফেলিওর অফ দি দুদক অ্যান্টি কারাপশন কমিশন, এইটা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিলেন। ওনারা একটা নোটিশও দিয়েছিলেন। আর পত্রিকা কালের কণ্ঠের যে রিপোর্ট হয়েছে, সেই পত্রিকাগুলি ওনারা অ্যানেক্স করেছেন যে পত্রিকায় রিপোর্ট হওয়ার পরেও দুদক কেন অ্যাকশান নিতে পারে নাই, সেই জন্য এই রিট পিটিশনটা দায়ের করেছিলেন। আমরা ডক্টর বেনজির আহমেদ, রেসপন্ডেন্ট নাম্বার 5, ওনার পক্ষে আমি এবং সিনিয়র অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা সহ আমরা অনেকেই দাঁড়িয়েছিলাম। সেখানে আমাদের বক্তব্য ছিল যে যেহেতু অলরেডি গত 18/4/2024 তারিখে দুদক একটা কমিটি গঠন করেছে, ইনকোয়ারি কমিটি, পত্রপত্রিকা সহ সব জায়গায় এটা ওয়েল সার্কুলেটেড হয়েছে।
সেই সাথে আজকে দুদকের যে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট খোরশেদ আলম খান, উনিও সেই দুদকের যে কমিটি ফর্ম হয়েছে সেটার রিপোর্টটা কোর্টের সামনে উপস্থিত করেছেন। সুতরাং রিটের যে মূল বিষয়বস্তু ইনঅ্যাকশন এবং ফেলিওর অফ দ্য অ্যান্টি কারাপশন কমিশন, সেটার আর অস্তিত্ব নাই। না থাকার কারণে আমরা আদালতকে প্রথম সাবমিশন ছিল যে এই মামলায় কোনো রুল ইস্যু করা সমীচীন হবে না। আরেকটা সাবমিশন ছিল যে ওনারা আসছেন আর্টিকেল 21-কে রিসোর্ট করে, কিন্তু আর্টিকেল 21-এর যে প্রভিশন রাখা হয়েছে কোনো নাগরিক সরকারি সম্পত্তি রক্ষার জন্য আদালতের কাছে আসতে পারবে বা যে কোনো কর্তৃপক্ষের কাছে যেতে পারবে, সেটা কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ স্টেট। কিন্তু একজন নাগরিককে তার মৌলিক অধিকার ন্যায় বিচার পাওয়ার এবং সংক্ষুব্ধ হলে পরে জুডিশিয়াল রিভিউর আন্ডারে হাইকোর্ট ডিভিশনে আসার যে অধিকার 100 এবং 2-তে দেওয়া হয়েছে, সেটা হলো তার মৌলিক অধিকার এবং যেটা গ্যারান্টেড। দেখা যাচ্ছে যে এই ধরনের নির্দেশনা এবং রুল যদি ইস্যু করা হয়, তাহলে অনেক ক্ষেত্রেই যে সংক্ষুব্ধ নাগরিক তার জুডিশিয়াল রিভিউ বা রিট পিটিশনে এসে সেই স্বায়ত্তশাসিত সংস্থা বা সরকারের বিরুদ্ধে প্রতিকার চাওয়ার সুযোগটা কমে যায়। সুতরাং এটাকে আমরা বলেছি যে এই দৃষ্টিতে ওই মামলায় রুল ইস্যু করা সমীচীন হবে না। আরেকটা যুক্তি ছিল আমাদের যে এই যে পাবলিক ইন্টারেস্ট নামে বিভিন্ন আইনজীবী যে রিটগুলি দায়ের করেন, সেই রিটগুলি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যতটা না পাবলিক ইন্টারেস্ট থাকে, তার চেয়ে সেই আইনজীবী অথবা কোনো একটা গ্রুপ কর্তৃক নির্দেশিত হয়ে, যেটাকে আমরা আইনের ভাষায় ভেস্টেড কোয়ার্টার বলে থাকি, তাদের কারণে এই রিটগুলি ফাইল করা হয়ে থাকে। সুতরাং সেই ক্ষেত্রে দেখা যায় যে ন্যায় বিচারের চেয়ে একজন ব্যক্তিকে তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার জন্য এই রিট পিটিশনগুলি দায়ের করা হয়। এই 3টা গ্রাউন্ডে আমরা সাবমিশন দিয়েছিলাম। আদালত সন্তুষ্ট হয়ে আদালত এই মামলায় কোনো রুল ইস্যু করেন নাই এবং কোনো নির্দেশনা বা ডাইরেকশন দেন নাই। তবে এইটা উনি সোমোটো একটা আদেশ দিয়েছেন যে যেহেতু দুদক থেকে ইনকোয়ারি শুরু করেছে, আফটার 2 মান্থস দুদক যেন একটা প্রগ্রেস রিপোর্ট দেয়। এই আচ্ছা, উনি আরেকটা সিস্টেম বলেছেন যে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি রিটায়ারমেন্টে যায়, সেখানে ইন্ডিয়াতে একটা আইন আছে, সেটা হচ্ছে অ্যাসেট ডিক্লারেশন ল, যে অ্যাসেট ডিক্লারেশনের আন্ডারে সেই কর্মকর্তা একটা রিপোর্ট দিবে যখন সে চাকরিতে জয়েন করে, এবং যখন সে রিটায়ারমেন্টে যায় তখন তার সম্পদের হিসাব বিবরণী দিবে। এই দুইটার মধ্যে যদি দেখা যায় তার 10%-এর বেশি সম্পদ বেড়েছে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। ইন্ডিয়াতে এরকম একটা আইন আছে। মহামান্য আদালত বলেছেন, উনি এটাই বলেছেন যে আমাদের দেশেও এই ধরনের একটা আইন হওয়া উচিত। আমরা যারা সিনিয়র আইনজীবী আছি এবং সমাজের যারা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছে, আমাদের মেম্বার অফ পার্লামেন্ট রয়েছেন, তাদেরকে উনি রিকোয়েস্ট করেছেন যে এই ধরনের আইন আপনারা করেন। কারণ আদালতও কিন্তু সরকার যেরকম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে আছে, আদালতও কিন্তু সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই কাজ করেন, এবং আদালত তো তার চেয়েও বেশি, কারণ মানুষ ন্যায় বিচারের জন্য এখানে আসে। যদি কারাপশন হয়, ডেফিনেটলি আদালত সেখানে বসে থাকবেন না। আজকের এখানে রুল ইস্যু না করার অর্থ এই না যে আদালত দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন না। এটা একটা টেকনিক্যাল টার্ম। আমরা রিটে আসতে হলে একটা কজ অফ অ্যাকশন দেখাতে হয়। এখানে কোনো কজ অফ অ্যাকশন আর বাকি নাই। তদন্ত কমিটি গঠন করাতে দেখা যাচ্ছে যে এটার কজ অফ অ্যাকশন আর নাই। এই টেকনিক্যাল কারণেই রিটটা কিন্তু খারিজ হয়েছে, কোনো রুল ইস্যু করা হয়নি। সুতরাং কেন বিফলে যাবে? আমরা প্রথম যেটা হলো যে একটা ডাইরেকশন ওরা চেয়েছিল, রুল ইস্যু চেয়েছিল, রুলও হয় নাই, ডাইরেকশনও হয় নাই। একটা ডাইরেকশন আদালত দিয়েছে, প্রগ্রেস রিপোর্টে জানতে চেয়েছে। এটা কিন্তু আদালত জানতে চাইতে পারে, কিন্তু এই নির্দেশনার ব্যাপারেও আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিব। আমি আপনাদেরকে প্রথমে যে 3 নম্বর গ্রাউন্ড যেটা বলেছিলাম, যে একজন নাগরিক যখন কোনো স্বায়ত্তশাসিত সংস্থা, যেমন ধরেন অ্যান্টি কারাপশন কমিশন, একজন নাগরিকের বিরুদ্ধে, সে বেনজির আহমেদ, ওনার বিরুদ্ধে আইনগতভাবে প্রগ্রেস হচ্ছে কি হচ্ছে না, সেইটার রিট কিন্তু ওনার দায়ের করার ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড আছে আর্টিকেল 102-তে 102-তে। তো সেইটা আদালত যদি এটা পেন্ডিং রাখেন, সেখানে কিন্তু আমাদেরও আসার সুযোগ আছে। অ্যান্টি কারাপশন কমিশন যদি এই ইনকোয়ারির নামে বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেয়, অথবা যে আইন ইন অ্যাকর্ডেন্সে তোর বাইরে যায়, তাহলে কিন্তু ওনার সর্বক্ষণ রাইট রয়েছে, উনি হাইকোর্ট ডিভিশনে জুডিশিয়াল রিভিউতে আসতে পারবেন, অ্যাজ ওয়েল এজ উনি এই আদেশের বিরুদ্ধেও কিন্তু আপিল বিভাগে যেতে পারবেন। আমরা এই ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত নিব। বাট আজকে আমরা যে কারণে আসছিলাম, যে রুল ইস্যু না হোক, কোনো নির্দেশনা জারি না হোক, সেটা আমরা সাকসেসফুল হয়েছি। আদালত আমাদের সাবমিশন অ্যাকসেপ্ট করেছে। আমরা ওকালতনামা দিয়েছি। যখন লিখিত আদেশ হচ্ছে তখন ওকালতনামা দেওয়ার বিধান আছে, আমরা ওকালতনামা দিয়েছি। দুদকের কার্যক্রমের উপর আদালতের সুপারভিশন এই আদেশ বলে প্রতিষ্ঠিত হয় নাই, কারণ আদালত সুপারভিশন করতে চান নাই। আদালত শুধু প্রগ্রেস রিপোর্টটা জানতে চেয়েছেন। আর সুপারভিশনের অর্থ হচ্ছে, এইটা তো কনস্টিটিউশন হাইকোর্ট ডিভিশনকে সুপারভিশন করার অধিকার দিয়ে রেখেছে। এটা সবসময়ই থাকবে।
স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র বিরোধী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী যে অপশক্তি আজকে আমাদের স্বাধীনতার, গণতন্ত্রের ভিত্তিমূলে আঘাত করতে চাইছে, তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে এবং সেজন্য ঐক্যবদ্ধ হতে হবে। গণতন্ত্র ছিল বলে, স্থিতিশীলতা ছিল বলে বাংলাদেশের এই অবিশ্বাস্য উন্নয়ন সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। আজকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয়, বাইরেও বাংলাদেশ বিরোধী অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা করেছি। আমাদের নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ থাকার পরও, ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকার পরও অবিরাম আমাদের নির্বাচনের বিরুদ্ধে, গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে দেশি বিদেশি একটা চক্র অপপ্রচার, মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। আজকে বিএনপি বড় বড় কথা বলে, হত্যা রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না। সেটা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে। আওয়ামী লীগ কাউকে হত্যা করে এখানে রাজনীতি, ক্ষমতা রাজনীতিকে চিরস্থায়ী করতে কখনো চেষ্টা করে। অতীতে আমাদের ভুল ত্রুটি হতে পারে, সে ভুল ত্রুটি থেকে শিক্ষা নেওয়ার সব আওয়ামী লীগের আছে। এটা কিন্তু আমরা স্বীকার করেছি। আমাদের নেত্রী তার বক্তব্যের মধ্য দিয়েও স্বীকার করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যা, পুরুষ ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করেছে, অবৈধভাবে ক্ষমতা দখলের প্রক্রিয়া বন্ধ করেছে, প্রকাশ্যে জঙ্গিবাদী তৎপরতা, এই যে বাংলা ভাই শায়ক রহমান প্রকাশ্যে অস্ত্র নিয়ে জঙ্গিবাদী তৎপরতা, 64 জেলার মধ্যে 63 জেলায় 500 স্থানে সিরিজ বোমা হামলা, এগুলো কিন্তু বিএনপি আমলেরই অপকার। এই সব ছিল বিএনপি প্র্যাকটিস। শেখ হাসিনা সেই প্র্যাকটিস থেকে বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করেছে। এই কৃতিত্ব তাকে দিতেই
কি সমস্যা বলতো? লাইভে আছে, কি সমস্যা বলতো? ফোন দিতে কোনো সমস্যা আছে? আরে আমার বাসাতে ফোন দিতে রাখতে রাখতে পরে কথা লাইভে খাবো। আপনি জড়িত না। না না, এটা তো আমাদের আপনিকেও তো গ্রেপ্তার করা হয়েছে একই অপরাধে। আসলে সেই জায়গা থেকে এই বিষয়ে আপনাকে জানতে চাওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে যেহেতু আপনার স্ত্রী জড়িত সেই জায়গা থেকে আপনার সম্ভাবনা থাকতে পারে, আপনাকে জিজ্ঞাসাবাদ করবো। এই বিষয়টা কি সামনে আসছে? আমাকে এই বিষয়ে অবশ্যই জিজ্ঞেস করেছে। আমি বলেছি যে আমি এই বিষয়ে কিছুই জানি না, আমি শুধু এইটুকু বলেছি, আমি কিছু জানি না। আচ্ছা, একটু স্ত্রী এই অপরাধের সাথে জড়িত, আপনি জানতেন না বিষয়টা? না, আমি কিছু জানি না। আচ্ছা, আপনি বলবেন যে আপনি 21 সালে মেবি কারিগরি শিক্ষা বোর্ডে এসেছেন। জি জি, 21 সালে। আপনার পরে শামসুজ্জামান এখানে এসেছে এবং শামসুজ্জামান এই কাজ করছে, এই বিষয়ে আপনাকে বারবার বলা হয়েছে, আমরা সাংবাদিকরা আপনার কাছে গিয়ে, তারপর আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? আমরা এটাকে নিয়মিত আমাদের চেষ্টা করেছি, যারা আপনারা কপি দিয়েছিলেন, চেষ্টা করেছি যে এটা আমাদের ওয়েবসাইটে আছে কিনা আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি, কিন্তু আমরা পাইনি। পরবর্তীতে আমরা চেষ্টা করেছিলাম যে কোনো আপনাদের কাছ থেকে সঠিক কোনো কাগজ পাওয়া যায় কিনা। যেহেতু আপনারা এটা পেয়েছেন, গোয়েন্দা সংস্থা বের করেছে, আমরা এর বেশি কিছু বলতে পারছি। গোয়েন্দা সংস্থা বের করার আগে একাধিক প্রতিবেদন হয়েছে, আপনি চেয়ারম্যানকে বলা হয়েছে, কাগজ দেওয়া হয়েছে, আপনি কেন সরালেন? আপনি এখন কিভাবে দাবি করেন যে আপনি জড়িত না? না না, এটা তো আমাদের আমি তো আপনার কাগজটাকে আমাদের ওয়েবসাইটে পাইনি। আমি দুঃখিত যে আমি জি আপনার স্ত্রী মানে আপনি তার স্বামী, আপনার স্ত্রী এখন কারাগারে, মানে বিষয়টা কেমন, কেন কি জন্য
জন্য মানে গ্রেফতার করা হয়েছে। তার সংশ্লিষ্টতা নিয়ে আপনার কি মতামত? আমি আমি আমার মতামত আমি জানি না, তাই তিনি ভুল করছি কিনা আমি জানি না। ওদিক এই তাকান। জি। আমি তার বিষয়ে কিছুই জানি না, এবং গোয়েন্দা সংস্থা কি তথ্য পেয়েছে আমি জানি না। আচ্ছা, আপনার স্ত্রীর বিষয়ে আপনি কিছু জানেন না, এবং আপনি যে বোর্ডের চেয়ারম্যান ছিলেন সেখানে একটা বড় দুর্নীতি ছিল, সেটা সাংবাদিকরা প্রতিবেদন করেছে, সেই বিষয়ে আপনি কিছু জানেন না। এই যে আপনি কোনো কিছু ওয়াকিবহাল না, আপনি কি অবস্থায় ছিলেন আসলে? না না ওয়াকিবহাল না হওয়ার তো আপনি প্রশ্ন ওঠেন, আপনাকে কাজ দেওয়া হয়েছে, আপনি ব্যবস্থা নেননি। না না আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, ভিতরে কাজ করার চেষ্টা করছি। ভিতরে তো কি কাজ করেছেন আপনি বলেন? না আমরা বিভিন্ন জায়গায় আমরা একটু তথ্য সংগ্রহ করার জন্য আমরা কাগজ দিয়েছি। ধন্যবাদ। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে 20 লাখ টাকা, ব্যক্তিগতভাবে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে যে 20 লাখ টাকা আপনি নিয়েছেন এনকে এর কাছ থেকে। এটা এটি মন্ত্রণালয়ে তদন্ত চলছে, এটা এই বিষয়ে আপনার বক্তব্য? এটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন, এটা তদন্ত চলছে। তদন্তকারী কর্মকর্তা আমার সম্পর্কে কিছু তথ্য খুঁজে বের করতে পারে, করবে। আচ্ছা ভাইয়া, এর সঙ্গে আরেকটা বিষয় এখন পর্যন্ত ইস্যু হচ্ছে। না আমার যেটা আমার মিডিয়া থেকে যেটা শুনতে পারছি সেটা 5,000 বা 5,500, কিন্তু আমাদের কাছে এরকম কোন তথ্য নেই। আমার বিশ্বাস যে বিনা অপরাধে খাটতেছে। জি, এই অনিয়মের দায় মানে আপনাকে তো নিতেই হবে, আপনার যেই করুক এই দায় আপনার আছে কিনা? অবশ্যই, যেহেতু আমি বোর্ডের প্রধান সেই হিসেবে আমার দায় আমি এড়াতে পারি না। আপনি কোনো কিছু খুঁজে পেলেন না? এই যে যত এটা ডিবি গিয়ে খুঁজে পেল, সাংবাদিক গিয়ে খুঁজে পেল, আপনি বোর্ড প্রধান খুঁজে পেলেন না, না? আমি তো খুঁজে পাইনি। জি জি, না ডিবির কথা আমি বিতিহীন বলবো না, কারণ তো আমি সফটওয়্যারের ভিতরে আমি ঢুকতে পারি না। আমি আসলে দায় এড়াতে পারি, আমি দুঃখিত। বিএসএফ এর নরহত্যার দায় দখলদার আওয়ামী সরকারের উপরও বর্তা। তাদের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে। বর্তমান দাবি সরকার অভিন্ন হৃদয় বড় বন্ধু হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। মনে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছে। বাংলাদেশের সরকারের সকল অপকর্মের একমাত্র প্রোটেক্টর হিসেবে তারা একমাত্র ভারতকেই মনে করে। তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বদ্ধভূমি বাড়ানো হলেও আওয়ামী নিপীড়িত সরকারকে নিশ্চুপ থাকবে। বন্ধুরা, হিউম্যান স্পিরিট শূন্য বিএসএফ এর রক্ত পিপাসু ভূমিকায় সারা জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায় উৎকণ্ঠিত। বিএসএফ এর নরহত্যার দায় দখলদার আওয়ামী সরকারের উপরও বর্তা। তাদের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে। গতকালও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার কুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশী যুবক। সীমান্তে রক্তের দাগ যেন শুকাচ্ছেই না। বাংলাদেশি মানুষের রক্তে সীমান্ত সবসময় ভেজা থাকছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেন নির্যাতন আর মৃত্যু নির্মম খড়গ। তাদের মনে নিত্য জেগে রয়েছে কেবল হত্যার উল্লাস। আর দখলদার আওয়ামী সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও যুবলীগ ছাত্রলীগ ক্যাডারদের দিয়ে নিজস্ব সেনা দল গঠন করে নিজ দেশে জনগণের বিরুদ্ধে প্রতিনিয়ত চালাচ্ছে সাঁড়াশি অভিযান। কিন্তু ক্ষমতার নেশায় আচ্ছন্ন দখলদার আওয়ামী সরকার বিএসএফ এর বর্গীর ভূমিকার বিরুদ্ধে টু শব্দ করতে পারে না। আমি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক গতকাল নিহত হাসান মিয়া সহ প্রতিনিয়ত বাংলাদেশি মানুষের নির্বিচারে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। গতকাল কসবা উপজেলার কুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হাসান মিয়ার আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারবর্গের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি। এছাড়াও বন্ধুরা, আমার ছোট্ট দুটি ঘটনা। ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত ওয়ারি থানাধীন 39 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাফর ইকবাল লিটনকে গতকাল গ্রেফতার করে পুলিশ। এছাড়াও লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ.কে মমিনুল হক ও সদর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জাহাঙ্গীর খান একটি মিথ্যা মামলায় উচ্চ আদালতে জামিন থাকা সত্ত্বেও গতকাল জেলা আদালতে জামিন চাইতে গেলে আগ্রাবাদ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় আমি তীব্র নিন্দা করতে পারি। গত 19 এপ্রিল 2024 তারিখে চট্টগ্রাম মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক আকবর শাহ, থানা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ। আমি অবিলম্বে
মিথ্যা মামলায় গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান। বন্ধুরা,